পুরনো বেলুড় মঠ। সালটা 1918। যখন বেলুড় মঠে বৈদ্যুতিক আলো পাখা কিচ্ছু হয়নি, সারা মঠ বাড়ির জন্যে শুধুমাত্র 8খানা লণ্ঠন জ্বালানো হতো। এটা সেই সময়ের ঘটনা। এমন পরিস্থিতিতেই 16 বছরের এক যুবক প্রথম বেলুড় মঠ দর্শনে চলেছেন। ইনি কিন্তু যে সে যুবক নন। স্বামী বিবেকানন্দের সেই আহ্বান, আগামী 50 বছর দেশ ও মাতৃকাই তোমাদের একমাত্র আরাধ্য দেবতা হোক। স্বামীজির এই আহ্বান ওই যুবকটির মনে আগুন জ্বেলে দিয়েছিল। তিনি দেশ সেবায় আত্মনিয়োগ করেছিলেন, বিপ্লবী দলে নাম লিখিয়েছিলেন। পরবর্তীতে এই যুবকটি হয়ে উঠলেন সারদা মায়ের কৃপাপ্রাপ্ত বেলুড় মঠের সন্ন্যাসী স্বামী অপূর্বানন্দ মহারাজ। আজ সৎপ্রসঙ্গ পর্ব 93তে সেই অপূর্বানন্দ মহারাজেরই প্রথম বেলুড় মঠ দর্শনটাই একটু স্মরণ মনন করব। মহারাজ ছোটবেলা থেকেই ছিলেন ধার্মিক প্রকৃতির। গ্রামের শিব মন্দির, শীতলা, মনসা মন্দিরে নিত্য দুবেলা যেতেন, প্রণাম করতেন। তারপরে হঠাৎই 1916 সালে স্বামী বিবেকানন্দের নাম শুনলেন আর তার দুখানি বই পড়ে আর ওই স্বামীজির আহ্বানে দেশের সেবায় আত্মনিয়োগ করলেন। কিন্তু 1917 সালে তার জীবনের আরেকটি মোড় এলো। ঠাকুর রামকৃষ্ণদেবের এক ভক্তের সাথে তার যোগাযোগ হয়। তার কাছেই ঠাকুরমা স্বামীজি, ব্রহ্মানন্দ মহারাজ, শিবানন্দ মহারাজ এবং ঠাকুরের অন্যান্য পার্শ্বদের কথা তিনি শোনেন। খুবই আকৃষ্ট হন তিনি। পার্শ্বদের মধ্যে পূজনীয় মহাপুরুষ মহারাজের কথা তার মনে বিপুল প্রভাব ফেলে। এরই মধ্যে আবার তিনি একদিন রাতে স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন একটি নদীর তীরে গাছপালায় ঘেরা দালান কোঠা সমন্বিত একটি শান্ত পরিবেশের আশ্রম। সেখানে সন্ন্যাসীরা আছেন। ওই মঠে ধ্যানমগ্ন সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং একজন বৃদ্ধ সন্ন্যাসীকে দেখলেন। সেই বৃদ্ধ সন্ন্যাসীটির দেহ জ্যোতির্ময়। তিনি তার এই স্বপ্নের কথাটি ঠাকুরের ওই ভক্তের কাছে বললেন। তিনি আবার সব শুনে বললেন, আমার তো মনে হচ্ছে তুমি স্বপ্নে বেলুড় মঠ ও মহাপুরুষ মহারাজ সমেত অন্য সাধুদের দর্শন করেছ। এই বিষয়ে সত্যাসত্য নির্ণয়ের জন্য তোমাকে বেলুড় মঠে যেতে হবে। ওখানে গেলেই এই স্বপ্নের বাস্তবতা তুমি নির্ণয় করতে পারবে। তিনি ঠিক করলেন বেলুড় মঠ যাবেন এবং সেই অনুযায়ী তার স্বপ্ন বৃত্তান্ত জানিয়ে বেলুড় মঠ দর্শনের অনুমতি প্রার্থনা করে সরাসরি মহাপুরুষ মহারাজকে তিনি চিঠি লিখলেন। মহাপুরুষ মহারাজের অনুমতি দেওয়ার চিঠি খুব শীঘ্রই তিনি হাতে পেলেন। ওই অনুমতি পত্রটি নিয়ে কলকাতায় পৌঁছলেন। পৌঁছে বাগবাজার অঞ্চলে তার এক বন্ধুর গৃহে আশ্রয় নিলেন। ঠিক তার পরের দিন সকাল 6:30 নাগাদ বাগবাজার থেকে চলতি নৌকা বেলুড়ে পৌঁছলেন। এবার মহারাজের নিজের ভাষাতেই শুনুন। নৌকার মাঝি বেলুড় খেয়াঘাটে আমাকে নামিয়ে দিল। গঙ্গাবক্ষ থেকে বেলুড় মঠ দেখা যাচ্ছে। খেয়াঘাটের লোকজনকে জিজ্ঞেস করে করে একটা নির্জন সরু রাস্তা ধরে চললাম বেলুড় মঠের দিকে। আর দক্ষিণ দিকের খোলা ফটক দিয়ে বেলুড় মঠে প্রবেশ করেই রোমাঞ্চিত হলাম। কি আশ্চর্য! এই তো আমার দেখা সেই স্বপ্নদৃষ্ট মঠ। সমগ্র মনে প্রাণে আনন্দের শিহরণ খেলে গেল। মঠের ধূলিকণা মস্তকে ধারণ করলাম। নির্জন পরিবেশ। সামনেই একজন ব্রহ্মচারী ফুল তুলছিলেন। ডান দিকে গঙ্গা তীরে বৃক্ষলতা বেষ্টিত একটি ছোট মন্দির। ব্রহ্মচারী মহারাজকে জিজ্ঞেস করাতে তিনি হাসি মুখে আমাকে ধীরে ধীরে মঠের ভিতরে মন্দিরের দিকে নিয়ে চললেন। পথে আরও একজন ব্রহ্মচারীর সঙ্গে দেখা গেল, তিনিও ফুল তুলছিলেন। সরু পথ ধরে গঙ্গার ধারে মঠ বাড়ির দিকে এগিয়ে চলেছে। ক্রমে দুদিকে উচ্চ দালান ঘেরা মঠের প্রকাণ্ড উঠোনে বড় আম গাছের নিচে উপস্থিত হলাম। জনৈক সাধু সামনে দালানের সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যেতে ইঙ্গিত করলেন। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ঠাকুর মন্দিরের বারান্দায় মা কালী ও কয়েকজন সন্ন্যাসীর বড় বড় ছবি দেখে মনে মনে প্রণাম জানালাম। পরে ঠাকুর ঘরে প্রণাম করতেই আমার সমগ্র মন প্রাণ এক দিব্যানন্দে ভরে গেল। মন্দিরের শান্ত পরিবেশ, দিব্য পবিত্র গন্ধ, পট মূর্তিরূপে ঠাকুর যেন জীবন্ত বসে আছেন কৃপা মূর্তিতে। এসবের প্রভাবে অবসের মতন ঠাকুর প্রণাম করে ঠাকুরের দিকে তাকিয়ে বসেই রইলাম। করুণাবতার ঠাকুরকে দেখেই অভিভূত আমি। তিনি যেন জগতের সকল গাম্ভীর্য, পরিপূর্ণতা ও আনন্দ নিয়ে বসে আছেন। তখনও মন্দিরে পুজো শুরু হয়নি।
পুজোর আয়োজন চলছিল। সেবকেরা পুষ্পপাত্র আর অন্যান্য পূজার উপকরণ নিয়ে মন্দিরে আসা যাওয়া করছিল। খানিক পরে উঠোনে নেমে জনৈক সাধুকে মহাপুরুষজির দর্শনের প্রার্থনা জানালাম। তিনি আমায় নিয়ে চললেন পাশের দালানের ওপরে দোতলায় মহাপুরুষ মহারাজের কাছে। সিঁড়ি দিয়ে ওপরে যেতেই দূর থেকে দিব্যকান্তি শান্ত দর্শন এক প্রবীণ সন্ন্যাসীকে দেখেই মন বলে উঠল, ইনি আমার স্বপ্নদৃষ্ট সেই বৃদ্ধ সন্ন্যাসী। ক্রমে মহাপুরুষজির ঘরে প্রবেশ করলাম। তিনি চেয়ারে বসেছিলেন তার তক্তপোষের উত্তর দিকের স্বল্প পরিসর স্থানে। সস্নেহে আমার দিকে তাকালেন। কৃপা ও করুণা যেন ঝরে পড়ছিল ওই চাহনিতে। আমি তার চিঠিখানা তাকে দেখাতেই তিনি খুশি হলেন। আমি অভিভূতের মতন তার চরণে প্রণত হলাম। কাপড়ের চটি পরা তার পায়ে মাথা রেখে আত্মনিবেদন করলাম। মাথা তুলে করজোড়ে তার কাছে দীক্ষা কৃপা প্রার্থনা করে আশীর্বাদ করতে বললাম। তার পাশের টুলের ওপর রাখা ছোট্ট রেকাবি থেকে একটা ছোট্ট সন্দেশ আমার হাতে দিয়ে তিনি আমায় ঠাকুরের প্রসাদ খেতে বললেন, আর তার দুটি হাত দিয়ে আমার মাথায় রেখে চোখ বুজে খুব আশীর্বাদ করলেন। তার শান্তিপূর্ণ স্পর্শে আমার মন প্রাণ এক অনির্বচনীয় আনন্দে ভরে গেল। সারা শরীর কাঁপতে লাগলো। আমি যেন আবিষ্টের মতো হয়ে গেলাম। নিজের ইচ্ছার বিরুদ্ধেও কান্না পেল। আকুল হয়ে কাঁদতে লাগলাম। তিনি সকরুণ স্নেহপূর্ণ স্বরে আমায় সান্ত্বনা দিতে দিতে বললেন, কেঁদো না বাবা, তোমার ওপর ঠাকুরের কৃপা হয়েছে, খুব কল্যাণ হবে। আমি বলছি তোমার কল্যাণ হবে। ঠাকুরই হলেন জগৎগুরু, তিনিই তোমার গুরু। আমি তো কাউকে দীক্ষা দিই না। এই মহাপুরুষ মহারাজই অন্য এক সময় আমায় বলেছিলেন, ঠাকুরই তোমার গুরু, তুমি পতিত পাবন রাম ও কৃষ্ণ নাম জপ করো, এতেই তোমার কল্যাণ হবে। পরে যদি দীক্ষার প্রয়োজন হয় সে ব্যবস্থাও তিনিই করে দেবেন। সেদিন মহাপুরুষজি সবেমাত্র ঠাকুর ঘর থেকে এসে বসেছিলেন। তখনও তার তন্ময় ভাব। মঠের অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীরা একে একে তাকে প্রণাম করতে এসেছেন। আমি একপাশে দাঁড়িয়ে তাকে দর্শন করছিলাম। একজন সাধুকে মহাপুরুষজি আমার থাকা খাওয়া ও দেখাশোনার ব্যবস্থা করার নির্দেশ দিলেন। আমি ওই সাধুটির সাথে নিচে নেমে এলাম। উঠোনে আসতেই জনৈক বৃদ্ধ সাধুকে দেখিয়ে ওই সাধুটি বললেন, ইনি ঠাকুরের সন্তান খোকা মহারাজ, একে প্রণাম করো। আর আমার পরিচয় জানিয়ে বললেন, এ ছেলেটি চণ্ডীপুরের যদুবাবুর আশ্রম থেকে আপনাদের দর্শন করতে এসেছে। আমি ভক্তিভরে পূজনীয় খোকা মহারাজকে প্রণাম করতেই তিনি হাসি মুখে বললেন, ও তুমি চণ্ডীপুরের আশ্রম থেকে এসেছো? বেশ বেশ, তবে খুব সাবধানে থাকবে। মশারি এনেছো তো? এ সময় এখানে বড় ম্যালেরিয়া। আমরা এ সময় কাউকে আসতে বলি না, অনেকেই জ্বরে ভুগছে। দক্ষিণেশ্বর দর্শন করো, আর বাগবাজারে মায়ের বাড়িতে শ্রী শ্রী মা আছেন, বলরাম মন্দিরে রাজা মহারাজ আর হরি মহারাজ আছেন, তাদের সকলকে দর্শন করো। এই বলেই তিনি ওপরে চলে গেলেন। আমি অবাক হয়ে ওই বৃদ্ধ সাধুটির দিকে তাকিয়ে ভাবলুম, ইনি ঠাকুরের একজন অন্তরঙ্গ পার্ষদ, বেলুর মঠ ও মিশনের ট্রাস্টি ও গভর্নিং বডির সদস্য, কত শত শত নরনারীর বন্দনীয় ও গুরু স্বামী সুবোধানন্দ মহারাজ। এর অনাড়ম্বর বেশভূষা ও কথাবার্তা দেখে তা মনেই হয় না। সাধারণ একটা পুরাতন চটি পায়ে, গায়ে একটা জীর্ণ গেঞ্জি, হাঁটু তোলা কাপড় পরা, একটাও দাঁত নেই, মুখখানি ছোট্ট শিশুর মতন আনন্দে উজ্জ্বল। সাধুটি আমাকে ভিজিটার্স রুমে থাকতে বলে আর অন্যান্য প্রয়োজনীয় নির্দেশ দিয়ে গঙ্গায় স্নান করতে বলে চলে গেলেন। বেলুর মঠের বাড়ি ঠিক গঙ্গার ওপরে। মঠের ঘাটের সিঁড়ি গঙ্গায় নেমেছে। গঙ্গা জলেই সব কাজ করতে হয়। তখনও বেলুর মঠে কলের জল ছিল না। গঙ্গা তীরে বাস ও নিত্য গঙ্গা স্নান। দুপুরে সকলের সঙ্গে বসে পঙ্গতে প্রসাদ ভোজন। মহাপুরুষজিও পঙ্গতে খেলেন। খাবার পর তিনি নিচের বারান্দায় বসে গড়গড়াতে তামাক খাচ্ছিলেন। মঠে সেদিন আর কোনো ভক্ত উপস্থিত ছিল না। আমিও গঙ্গার ধারে নিচের বারান্দায় গঙ্গার দিকে মুখ করে চুপচাপ বসেছিলাম। শান্ত পরিবেশে বেশ ভালো লাগছিল। মঠ বাড়িতে সাধুরা সকলেই পড়াশুনো বা বিশ্রাম করছিল। তখনও গঙ্গার ধারে টানা পোস্তা বাঁধানো হয়নি।
গঙ্গার ধারে কোনো মন্দিরও ছিল না। মঠের শেষ দক্ষিণ প্রান্তে গঙ্গার ধারে শুধু স্বামীজির গর্ভ মন্দিরটি ছিল। সামনে একটি পাকা দোতলা বাড়ি, তার একদিকে দাতব্য চিকিৎসালয়, অন্যদিকে অতিথিশালা, গিরিশ মেমোরিয়াল। আমি ধীরে ধীরে গঙ্গার ধারে সরু পথ ধরে স্বামীজির গর্ভ মন্দিরের দিকে এগিয়ে চলেছি। ছোট্ট গর্ভ মন্দিরের বাঁদিকে চারিদিকে বাঁধানো একটি বড় বেলগাছ ছিল। একটু দূর থেকে দেখা গেল যে বেলতলায় গেরুয়া পাগড়ি বাঁধা জনৈক সাধু গর্ভ মন্দিরের দিকে মুখ করে গভীর ধ্যানমগ্ন। অনেকক্ষণ দাঁড়িয়ে ওই ধ্যানমগ্ন সাধুমূর্তি দর্শন করলাম। আমার পুরাকালের মুনি ঋষিদের তপবনের কথা মনে পড়ল। তখন বিকেল প্রায় 3টে। ওই ধ্যানের দৃশ্য আমার তরুণ মনে গভীর রেখাপাত করেছিল, আর বেলুর মঠের সাধুদের প্রতি শ্রদ্ধায় অন্তর ভরে গেল। আমি ধীরে ধীরে মঠ বাড়ির দিকে ফিরে চললাম। একটু দূরে প্রধান ফটকের কাছে একটি পুকুরের ধারে গোশালা ছিল। ততক্ষণে গরুগুলি চড়তে বেরিয়েছে এবং মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা বিভিন্ন কাজে লেগে গেছেন। আমি মঠ বাড়িতে এসে চুপচাপ গঙ্গার ধারে বসলাম। তখনও মঠে বৈদ্যুতিক আলো পাখা হয়নি। সারা মঠ বাড়ির জন্য 8খানি লণ্ঠন জ্বালানো হতো। সন্ধ্যার একটু আগে জনৈক ব্রহ্মচারী মহারাজ বিভিন্ন স্থানে লণ্ঠন জ্বালিয়ে মন্দির ও মঠ বাড়ির সর্বত্র ধূপধুনো দিয়ে গেলেন। একটু পরেই শাঁখ বেজে উঠল আর আরাত্রিকের ঘণ্টা পড়ল। ততক্ষণে সন্ন্যাসী ব্রহ্মচারীরা গঙ্গায় হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে সমবেত হয়েছেন। মহাপুরুষ মহারাজ মৃগ চর্মের আসন বগলে তার ঘর থেকে ছাদের ওপর দিয়ে এসে মন্দিরে ঠাকুরকে প্রণাম করে ভেতরকার দরজার পাশে আসন পেতে বসলেন। পূজনীয় খোকা মহারাজও সাধুদের সঙ্গে এলেন। যথা সময় আরাত্রিক আরম্ভ হল। সাধুরা সকলে দাঁড়িয়ে কেউ করতাল প্রভৃতি বাজিয়ে আরাত্রিক দর্শন করতে লাগলেন। আরতি শেষ হতে ঠাকুরের জয় দিয়ে সকলে বসে পূজনীয় খোকা মহারাজের পরিচালনায় সমস্বরে প্রথমে খণ্ডন ভব বন্ধন ও পরে ওং হ্রিং ঋতং গেয়ে ঠাকুরকে প্রণাম করে শেষ করলেন। মহাপুরুষজিও সকলের সঙ্গে আরাত্রিক স্তব গাইলেন। পরে সকলেই উঠে গিয়ে মন্দিরের বারান্দা আর ধ্যানঘর প্রভৃতি বিভিন্ন স্থানে ধ্যান আর জপে বসলেন। আমি সকলের সঙ্গে মন্দিরের বারান্দায় বসে প্রার্থনাদি করলাম। তখনও মন্দিরে প্রতিদিন হারমোনিয়াম বাজিয়ে আরাত্রিক গাওয়া হতো না। রাত্রে খাওয়ার আগে অভ্যাগত কক্ষে সাধুদের ভজন গান খুব জমেছিল। মহাপুরুষজিও ওই ভজনে যোগ দিয়েছিলেন। রাত্রে খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ হলো। একজন সাধু পাঠ করলেন আর সকলে বসে শুনলেন। মহাপুরুষ মহারাজও ওই পাঠে এসেছিলেন। এইভাবে যে কয়দিন ছিলাম বহুবার তার দর্শন পেতাম আর তার মুখে অনেক উপদেশ শুনতাম, কিন্তু সেসব ধারণা করার মতন শক্তি তখন ছিল না। প্রিয় বন্ধুরা, এই ছিল অপূর্বানন্দ মহারাজের বেলুর মঠে কাটানো সেই প্রথম দিন। বেলুর মঠের কত শত পুরনো স্মৃতি জানা যায় এইসব স্মৃতিকথায়। আজ তাহলে এখানেই থামলাম। আপনাদের কাছে বিনম্র আবেদন রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, উৎসাহ পাব। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।